Hello friends, welcome to our channel. This is Oritro from Akhi Educare. আজকে আমরা ভিডিওটা করছি নিট কাউন্সিলিং কিরকম ভাবে হয় এবং বেসিক্যালি আজকে আমরা অল ইন্ডিয়া কাউন্সিলিংটাকে রেখেছি আমাদের টপিকের মধ্যে। আমি নিট কাউন্সিলিং প্রসেসটাকে বিভিন্ন ভিডিওতে ভাগ করে ছোট ছোট করে করার চেষ্টা করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়, কারণ একটা ভিডিওতে পুরোটা করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় এবং অনেকে স্কিপ করে করে দেখে, ফলে পুরো জিনিসগুলো হয়তো সে নেয় না, যেগুলো কারণ কি কাউন্সিলিং প্রসেসে প্রত্যেকটা জিনিসই ভীষণ ইম্পর্টেন্ট। সেজন্য আজকে আমাদের টপিকটা হচ্ছে শুধুমাত্র এআই অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিংটা হয় সেটার উপর। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, অনেক অনেক ইম্পর্টেন্ট ডিসকাশনস আছে এখানে, ছোট ছোট কিছু পয়েন্ট যেগুলো জন্য কিন্তু অনেক ভুল হয়ে যেতে পারে, তো সেই ভুলগুলো যাতে না হয় সেই জন্য আমরা পুরো ভিডিওটাকে দেখতে অনুরোধ করছি তোমাদের। তোমরা তোমাদের প্যারেন্টসদের সাথেও ভিডিওটা দেখো, তাদেরও একটু বুঝতে সুবিধা হবে এবং তারাও হয়তো বিভিন্ন ক্ষেত্রে তোমাদের গাইড করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি নিটের ব্যাপারে আগে অনেক ভিডিওতেই বলেছি যে নিটের মাধ্যমে আমরা কোন কোন জায়গায় যেতে পারি পড়াশোনার জন্য। একটা হচ্ছে তো এমবিবিএস, বিডিএস, নার্সিং এবং বিভিন্ন আয়ুষ কোর্স, যেরকম আহ, আয়ুর্বেদিক মেডিসিনস, হোমিওপ্যাথিক মেডিসিনস, ইউনানি মেডিসিনস। তো এই সমস্ত বিভিন্ন কোর্সগুলো আমরা ওখান থেকে করতে পারি। এই স্লাইডে আমি যেটা বোঝাবার চেষ্টা করছি যে নিট কাউন্সিলিং, যেটা এমবিবিএস, বিডিএস বা নার্সিং, সেটার রেজিস্ট্রেশন একরকম হয় এবং যারা বিভিন্ন রকম আয়ুষ কোর্স নিয়ে পড়তে ইন্টারেস্টেড তাদের জন্য আলাদা রেজিস্ট্রেশন হয়। আচ্ছা, এই পুরো ব্যাপারটা কন্ডাক্ট করে যেটা 15% কোটা, অল ইন্ডিয়া কোটা যেটা 15%, সেটা কন্ডাক্ট করে এনসিসি এবং তাদের ওয়েবসাইটটা হচ্ছে ncc.nic.in। নিট কাউন্সিলিং এর প্রথমে হয়ে যাচ্ছে দুটো ব্রাঞ্চ, যেটা আমি বললাম, একটা এমবিবিএস, বিডিএস এবং নার্সিং, যেটা এমসিসি 15% এবং 85% স্টেট কন্ডাক্ট করে, এবং বিভিন্ন যে আয়ুষ কোর্স গুলো আছে সেটারও একটা এএসিসিসি গভর্নিং বডি যারা কন্ডাক্ট করে এবং বাকিটা স্টেট কন্ডাক্ট করে। পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখে নিই আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি কি আছে। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং ফর নিট এবং যেটা এমসিসি কন্ডাক্ট করে, তো সেইখানে আমরা কিছু কিছু ইনফরমেশন আজকে দেখে নিই। তো এমসিসির আন্ডারে এই কাউন্সিলিং প্রসেসের আন্ডারে অলমোস্ট 360 কলেজেস আছে, সমস্ত এইমস, যেগুলো পুরোটাই কাউন্সিলিং হয় থ্রু এমসিসি, এবং দিল্লি ইউনিভার্সিটি আছে। যে কোনো গভর্নমেন্ট কলেজ অল ওভার ইন্ডিয়া 15% কোটা থ্রু এমসিসি। এছাড়াও বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি যেরকম বিএইচইউ আছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আছে, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি আছে, এরা আছে। ডিমড ইউনিভার্সিটি, যেগুলো মেনলি প্রাইভেট ইউনিভার্সিটিস ফর মেডিকেল সায়েন্সেস, সেগুলো আছে। এছাড়া কি কি আছে, ইএসআইসি কোটা এবং জিপমার এবং আর্ম ফোর্স মেডিকেল কলেজ, এগুলো এমসিসি আন্ডারে রয়েছে। তো পরবর্তী স্লাইডে আমরা দেখে নিই কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি সেখানে। এবার আমরা যেটা দেখব যে নিট কাউন্সিলিং এ মোট কটা রাউন্ড আছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ 4টে টোটাল রাউন্ড আছে থ্রু এমসিসি। রাউন্ড 1, রাউন্ড 2, মপ আপ রাউন্ড এবং স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। এখানে রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড, এই তিনটে হচ্ছে অনলাইন বেসিসে হয়, আর স্টে ভ্যাকেন্সি রাউন্ড সেটা অফলাইন বেসিসে হয় এবং বিভিন্ন প্রাইভেট কলেজ বা ডিমড ইউনিভার্সিটি গুলো তাতে চান্সের সুযোগ থাকে। চিন্তার কিছু নেই, প্রত্যেকটা রাউন্ড ডিটেলসে আমরা পরবর্তী স্লাইডগুলোতে ডিসকাস করব। তো তোমরা প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটাকে দেখো। এই স্লাইডে আমরা দেখে নিই রিজার্ভেশন কোটা কি কি রয়েছে থ্রু এআইকিউ, অল ইন্ডিয়া কোটা থ্রু এমসিসি। যদিও কোটা নিয়ে আমি অলরেডি একটা আলাদা ভিডিও করেছি, বাট যেহেতু বলছি পুরো ব্যাপারটা সংক্ষেপে কিছু কিছু জিনিস আমি ডিসকাস করে যাচ্ছি। এসসি ক্যাটাগরিতে 15%, এসটি ক্যাটাগরিতে 7.5%, ওবিসি ক্যাটাগরিতে 27%,
ইডাব্লিউএস ক্যাটাগরিতে 10% এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে 5% কোটা থাকে। বাকি যেটা থাকছে সেটা আনরিজার্ভ কোটা বা জেনারেল ক্যাটাগরি বলতে পারো। তো এক্ষেত্রে ইডাব্লিউএস বা পিডাব্লিউডি এই ক্যাটাগরিটা শুধুমাত্র ন্যাশনাল ইনস্টিটিউট বা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেগুলো সেগুলোতে আছে। এবার আরেকটা জিনিস বলি, আমি আগেও বলেছিলাম কোটাতে যেরকম বিএইচইউ বা এএমইউ এই ইউনিভার্সিটি গুলোতে কি হয় যে এদের যেহেতু স্কুলিং থেকেই পুরো থাকে, তো এদের অল্প কিছু কোটা সেইখানকার স্টুডেন্টদের জন্য থাকে যারা আগে থেকেই সেই ইউনিভার্সিটিতে পড়ছে। তো তাদের জন্য কিছু কোটা থাকে, বাট সেটা নমিনাল, আমাদের সেটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই এই মুহূর্তে। তো নেক্সট স্লাইডে আমরা দেখে নিই আর কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি আজকে। এবার আমরা ঢুকে যাচ্ছি ধীরে ধীরে মেন কাউন্সিলিং প্রসেসের মধ্যে। তো কাউন্সিলিং প্রসেসটা কি? প্রথমে হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, যেটা আমাদেরকে mcc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। নেক্সট অপশন হচ্ছে ফি পেমেন্ট, যেখানে ফি পেমেন্ট এখানে দু রকম আছে, একটা রিফান্ডেবল একটা নন রিফান্ডেবল। পরের স্লাইডে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তারপরের স্টেপ হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড লকিং, সেটা নিয়েও আমরা ডিসকাস করবো ডিটেলসে। নেক্সট হচ্ছে সিট অ্যালটমেন্ট এবং রিপোর্টিং টু দ্য কলেজ। এগুলো প্রত্যেকটা স্টেপ নিয়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে ডিটেলসে ডিসকাস করব এবং কি কি আমাদের কনফিউশন থাকে সমস্ত কিছু আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তো যারা প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করছো তাদের জেনারেলি সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করার দরকার হবে না। তো এইটা যদিও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখবো। তো বাকি স্লাইডগুলো বা বাকি ভিডিওটা পুরো মন দিয়ে দেখতে থাকো, আরো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। এই স্লাইডে আমরা দেখবো অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা কি এবং কি কি সেখানে আমাদের দিতে হয় ডিটেলস। তো প্রথমেই আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব, যেটা আমি আগের স্লাইডেও বললাম, mcc.nic.in। সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন রাউন্ড 1 এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। তারপর আমাদের ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আমাদের কি কি ডিটেলস দিতে হবে? প্রথমত হচ্ছে নিট ইউজি রোল নাম্বার, নিট ইউজি অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেটস মাদার্স নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার অ্যান্ড ইমেল। তারপর নিজের পছন্দ মতন একটা পাসওয়ার্ড দিতে হবে এবং একটা সিকিউরিটি পিন সেট করতে হবে। এখানে যে জিনিসটা নোট করার সেটা হলো এই যে ফোন নাম্বার বা ইমেল, তো কাউন্সিলিং এর বিভিন্ন যে প্রসেসগুলো আছে বা সিট অ্যালটমেন্ট এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ফোন নাম্বার এবং ইমেলে আসবে। এক্ষেত্রে আমরা রেকমেন্ড করব যে ফোন নাম্বার বা ইমেল আইডিটা তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে তখন যেটা দিয়েছিলে সেই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটাই ইউজ করো, যেহেতু সমস্ত ইনফরমেশন গুলো গোয়িং ফরওয়ার্ড স্টেপ বাই স্টেপ তোমরা এই ইমেল আইডি বা ফোন নাম্বারে পাবে। তো এটাই রেকমেন্ড করে এমসিসিও, যে ফোন নাম্বারটা অ্যাপ্লিকেশনে করার সময় ইউজ করা হয়েছিল বা ইমেল, সেগুলোই যেন এখানে ইউজ করা হয়। এবার আমরা দেখে নিই ফি পেমেন্টে আমাদের কি কি কত কি পেমেন্ট করতে হবে। তো এখানে দুটো পেমেন্ট আছে, একটা হচ্ছে রিফান্ডেবল আর একটা হচ্ছে নন রিফান্ডেবল। রিফান্ডেবলটা কি? যেটা সিকিউরিটি ডিপোজিট বা যেটা হয়তো তুমি যখন কলেজ অ্যালোকেশন হয়ে যাচ্ছে তো এটা তোমার ওই টিউশন ফিজের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আর নন রিফান্ডেবল ফি কি? যেটা মেনলি তোমার এই কাউন্সিলিং এ পার্ট নেওয়ার জন্য যে পেমেন্টটা তোমার ম্যান্ডেটারি সেইটা হচ্ছে নন রিফান্ডেবল। তো আমরা দেখে নিই যে কার জন্য কিরকম কি ফিস রয়েছে এখানে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1,000 টাকা ফর গভর্নমেন্ট কলেজেস অর সেন্ট্রাল ইউনিভার্সিটিস। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি তাদের জন্য 500 টাকা। এবার রিফান্ডেবল ফিস সেটা হচ্ছে ফর গভর্নমেন্ট কলেজেস এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিস ফর আনরিজার্ভড 10,000 টাকা। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি তাদের জন্য হাফ 5,000 রুপিস। ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে মানে যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি সেগুলোর জন্য সমস্ত ক্যাটাগরির জন্য হচ্ছে 5,000 টাকা, যেটা নন রিফান্ডেবল ফিস, এবং সমস্ত ক্যাটাগরির জন্য যেটা রিফান্ডেবল সেটা হচ্ছে 2,00,000 টাকা। বোঝা গেল? ক্লিয়ার? রিফান্ডেবল ফি নন রিফান্ডেবল ফি
কোনটা কিরকম ভাবে কাজ করে বা রিফান্ডেবল যেটা সেটা কোন কোন ক্ষেত্রে ফেরত পাওয়া যেতে পারে, এই নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করছি নেক্সট স্লাইডগুলোতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আপাতত যতটা আমি ডিসক্রাইব করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো চয়েস ফিলিং অ্যান্ড লকিং রাউন্ড ওয়ান। চয়েস ফিলিংটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রথমের দিক থেকেই বলছি, ধরে নাও এইমস দিল্লি, ঠিক আছে? এইমস দিল্লিতে ধরো আনরিজার্ভ ক্যাটাগরিতে 50টা সিট আছে। ফর এক্সাম্পল তুমি ধরো 710 পেয়েছো। তো হতে পারে তোমার 710টা কাইন্ড অফ 49 বা 51 র্যাঙ্ক করেছে। যদি 49 র্যাঙ্ক হয় ধরে নিলাম, সেক্ষেত্রে প্রথম ফিলিংটা তুমি যদি এইমস দিল্লি না করে অন্য কিছু করো, সেক্ষেত্রে কি হবে? তুমি 50-র মধ্যে আছো, তো তুমি এইমস দিল্লি পেতে পারতে, বাট যেহেতু তোমার প্রেফারেন্সে অন্য কোনো কলেজ আছে, তুমি কিন্তু এইমস দিল্লিতে পাবে না। তোমার সুযোগ থাকলেও তুমি চান্স পাবে না। আবার ধরো 51 তোমার র্যাঙ্ক, 50টা ওখানে ইনটেক আছে, সেক্ষেত্রে যেটা বলছি, সেক্ষেত্রে ধরো 1 থেকে 50-এর মধ্যে কেউ ড্রপ আউট করলো, সে হয়তো ছেড়ে দিল সিটটা খুব কারণ, সেক্ষেত্রে তোমার অপশন থাকবে, যেহেতু 51 পজিশনে তুমি আছো, এইমস দিল্লিতে চান্স পাবে। সুতরাং তোমার মোটামুটি 705 থেকে বা 708 থেকে 720-র মধ্যে যাই হোক না কেন, প্রথম প্রেফারেন্সটা তুমি এইমস দিল্লি অবশ্যই রাখবে, তোমার যদি অন্য কোনো প্রেফারেন্স না থাকে। এরপরে বাকি কলেজগুলো তোমার প্রত্যেকটাই প্রেফারেন্সে সেম এক্সাম্পল অনুযায়ী তোমরা প্রেফারেন্স অনুযায়ী রাখবে। আদারওয়াইজ কি হবে, যদি ধরো তোমার সেই কলেজে কোনোভাবে কোনো চান্স ছিল, তুমি যদি প্রেফারেন্সিয়াল অর্ডারে না দাও, অন্য কোনো কলেজ প্রথমে দিয়ে দাও, তাহলে সেই কলেজটাতেই তুমি তোমার সিলেকশন বা সিট অ্যালটমেন্ট হয়ে যাবে। তো এই ব্যাপারটা ভীষণ ভালো করে মাথায় রাখবে। এবং এখানে নো লিমিট অফ কলেজেস, ইউ ক্যান সিলেক্ট অল দ্য কলেজেস। তো প্রত্যেকটা কলেজেই তোমরা অ্যাড করবে এবং প্রেফারেন্সিয়াল অ্যাডারে। সেকেন্ডলি এখানে হচ্ছে নো লিমিট অফ কলেজেস। তো তোমরা সব কটা কলেজ সিলেক্ট করো এবং প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করো। প্রথমে দেখে নাও যে কোনটাকে তোমরা প্রায়োরিটি দিচ্ছ, কোন কোন কলেজগুলো, এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী একটু তোমরা দেখে নিতে পারো যে আগের বার কিরকম কোন কলেজ কাট অফ গেছিল, সেই অনুযায়ী একটু এদিক ওদিক করে আমরা দিতে পারি। এক্ষেত্রে তোমাদের যদি কোনো সাহায্য লাগে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমরা সেই ব্যাপারে তোমাদেরকে হেল্প করবো। আদারওয়াইজ তোমরা নিজেরাও করতে পারো। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে, প্রেফারেন্স ক্যান বি অল্টার্ড আনটিল ইউ লক দ্য চয়েস। যতক্ষণ না তুমি চয়েসটাকে লক করছো, ততক্ষণ তুমি প্রেফারেন্সটাকে চেঞ্জ করতে পারো। তো এক্ষেত্রে কি হয়, যখন চয়েস ফিলিংটা শুরু হয়, তারপর 2-3 দিন বা 4 দিন সময় থাকে বিফোর ইউ লক, ঠিক আছে? তো তার মধ্যে প্রথম দিন হয়তো তুমি চয়েস ফিলিং গুলো করে নিলে প্রেফারেন্স অনুযায়ী, তারপর হয়তো কারোর সাথে বন্ধু বান্ধব, সিনিয়র বা রিলেটিভদের সাথে ডিসকাস করে তোমার মনে হলো যে কোনো প্রেফারেন্সে চেঞ্জ করা উচিত, সেক্ষেত্রে তুমি সেটা করতে পারো। তো এই 3-4 দিন পরে তোমাকে লক করতে হবে, এবং লক হয়ে যাওয়ার পর কিন্তু কোনো প্রেফারেন্সে কোনো রকম চেঞ্জেস করা যাবে না। এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ধরো তুমি লক করতে ভুলে গেলে, সেক্ষেত্রে যেটা কি হবে, সেক্ষেত্রে যেরকম তোমার প্রেফারেন্স সেই মুহূর্তে ছিল, সেইটাই অটো লক হয়ে যাবে। মানে সেক্ষেত্রে লক যদি তুমি করতে ভুলেও যাও, সেক্ষেত্রে অটো লক হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। বাট রেফারেন্সে যদি তুমি চেঞ্জ করতে চাও, সেটা ভালোভাবে মাইনিউটলি ভাবনা চিন্তা করে সেটা কিন্তু তুমি রিঅ্যারেঞ্জ করে নিতে পারো বিফোর লক দ্য রেফারেন্সেস। ওকে, তো লক যখন করে ফেলছো তুমি, বা অটোমেটিক লক হয়ে যাচ্ছে, তারপরে তোমার যে সিলেকশন গুলো ছিল বা যে প্রেফারেন্সে তুমি কলেজগুলোকে সিলেক্ট করেছিলে, তার একটা প্রিন্ট আউট নিয়ে রাখো, যেটা হয়তো তোমার ইন ফিউচার কাজে লাগতে পারে। যখন রেজাল্ট আউট হবে, সিট অ্যালটমেন্ট হবে, সেটা অনুযায়ী তুমি মিলিয়ে একবার দেখে নিতে পারো। তো এই ব্যাপারটা ভালোভাবে
তোমাদেরকে নজর রাখতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। বাট অন্য কোনো যাতে কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। আদারওয়াইজ যেটা বললাম, তোমাদের যদি মনে হয় যে কাউন্সিলিং এ কোনো হেল্প দরকার আছে, সেক্ষেত্রে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমেল আইডিতে তোমরা যোগাযোগ করে দিও। চলো দেখে নিই পরের জিনিসগুলো কি আছে। ভীষণ ইম্পর্টেন্ট আরো কিছু জিনিস আছে, আমরা ডিসকাস করবো। নেক্সট আমরা দেখে নিই ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সিট অ্যালটমেন্ট অ্যান্ড রিপোর্টিং টু দ্য কলেজ ইন রাউন্ড ওয়ান। তো রাউন্ড ওয়ানে তোমার চয়েস ফিলিং হয়ে গেল, তুমি লক করে দিলে তোমার প্রেফারেন্স। এবার সিট অ্যালটমেন্ট হয়ে রেজাল্ট আউট হলো। কি কি অপশন হতে পারে? কোনো সিট অ্যালটমেন্ট তোমার হয়নি, তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে এবং যে কলেজটা তুমি পেয়েছো সেটা তোমার প্রেফারেন্স অনুযায়ী হয়নি। থার্ড হতে পারে তুমি কলেজ পেয়েছো এবং তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি কলেজ পেয়ে গেছো। ফোর্থ কি হতে পারে? তুমি কলেজ পেয়েছো কিন্তু তুমি চাইছো না সেই কলেজে যেতে। তো এই চারটে অপশনস আমাদের হতে পারে, এবং এখানে আমি অলরেডি অ্যারো দিয়ে দেখিয়েছি, যেটা আমি একটু পরে আরো ভালো করে ডিসকাস করব। যদি কোনো সিট অ্যালোকেটেড না হয়, সেক্ষেত্রে তুমি রাউন্ড ওয়ান থেকে রাউন্ড টু তে চলে যেতে পারো। এর জন্য কোনো নতুন রেজিস্ট্রেশন করার দরকার নেই বা নতুন ফি পেমেন্টের দরকার নেই। তুমি যদি কলেজ পছন্দ না হয়, তুমি যদি ছেড়ে দিতে চাও, সেক্ষেত্রে তুমি অটোমেটিক্যালি রাউন্ড টু তে চলে যাবে। তোমার এখানেও কোনো নতুন রেজিস্ট্রেশনের দরকার নেই। নেক্সট যেটা হচ্ছে, তোমার কলেজ পছন্দ হয়েছে, সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে কলেজে যেতে হবে এবং সেইখানে যা যা ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করতে হবে, ফুলফিল করতে হবে। কলেজ পেয়েছো বাট মনে হচ্ছে যে আরেকটু ভালো কলেজ তোমার পাওয়া উচিত ছিল এবং তুমি সেকেন্ড রাউন্ডে যেতে চাও, সেটার জন্য কি, সেটা আমরা এবার দেখে নিই। ভালো করে এই জায়গাটা তোমরা বোঝো। কোনো সিট অ্যালোকেট না হলে কোনো ব্যাপার নয়, তোমরা অটোমেটিক্যালি নেক্সট রাউন্ডে চলে যাচ্ছ। সেক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশন বা ফি পেমেন্টের কোনো প্রশ্ন নেই। লিভ কলেজ মানে তোমার যদি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে না হয়, মানে মনে হয় যে তুমি আরেকটা রাউন্ডে যাবে, এখনই অ্যাডমিশন নেবে না, সেক্ষেত্রেও তুমি এই রাউন্ডে মানে রাউন্ড ওয়ান থেকে রাউন্ড টু অটোমেটিক্যালি তুমি চলে যাচ্ছ। তোমার নতুন কোনো রেজিস্ট্রেশন বা ফি পেমেন্টের প্রয়োজন নেই। নেক্সট যে দুটো ভীষণ ইম্পর্টেন্ট, কলেজ তুমি পেয়েছো এবং অ্যাজ পার প্রেফারেন্স পেয়েছো, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে ফিজিক্যালি সেই কলেজে রিপোর্ট করতে হবে, ভিজিট করতে হবে। সেটা নিশ্চয়ই কোনো টাইম ফ্রেম থাকে, উইদিন 1 উইক বা 2 উইকস এর মধ্যে তোমাকে সেই কলেজটা ভিজিট করতে হবে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে উইথ জেরক্স। তো ডকুমেন্ট নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, যে কাউন্সেলিং বা অ্যাডমিশন প্রসেসে কি কি তোমাদের ডকুমেন্ট লাগে, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসেস, মানে সেখানে আর কি কি ফিজ বা অন্যান্য কি অ্যামাউন্ট দিতে হবে সেই সমস্ত দিয়ে তোমরা অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করবে। এবার হচ্ছে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, তুমি কলেজ পেয়েছো বাট তোমার মনে হচ্ছে যে একটু ভালো কলেজ তোমার পাওয়া উচিত ছিল এবং তুমি সেটা সেকেন্ড রাউন্ডে চলে যাও, বাট তুমি কোনো রিস্ক নিতে চাইছো না। মানে যে কলেজটা পেয়েছো, যদি ভালো কলেজ না পাও, সেই কলেজটাতেও হয়তো চলে যাবে, মানে তোমার সেটা অতটা অসুবিধা নেই। বাট তুমি চেষ্টা করবে যে আরেকটা নেক্সট রাউন্ডে গিয়ে যদি কোনো বেটার অপশন পাওয়া যায়। এক্ষেত্রে একটা কথা হয়তো তোমরা শুনে থাকবে, ফ্রি এক্সিট রাউন্ড। এই রাউন্ড ওয়ানটা হচ্ছে ফ্রি এক্সিট। এটা কি আমরা ডিসকাস করব। তো সেক্ষেত্রে তুমি যখন মনে হচ্ছে তুমি আরেকটা রাউন্ডে ট্রাই নিতে চাও, তুমি কলেজে যাও, যে কলেজটা পেয়েছো, সেখানে গিয়ে সমস্ত ফর্মালিটিস গুলো তুমি কমপ্লিট করো, ডকুমেন্ট সাবমিট করো অরিজিনাল, এবং সেখানে আপগ্রেডেশন ফর্ম তুমি ফিল আপ করো। আপগ্রেডেশন ফর্মটা কি? মানে তুমি নেক্সট রাউন্ডে যেতে চাও, তুমি দেখতে চাও আরো কোনো বেটার তুমি কলেজ পাচ্ছ কিনা। এবার এটা দু রকম ভাবে হতে পারে, আইদার ইউ ক্যান গো ফর রাউন্ড টু ইন দিস AIQ, or else you can go to your রাউন্ড ওয়ান অফ ইউর স্টেট কোটা। মানে তুমি তোমার স্টেট কোটার রাউন্ড ওয়ানও দেখতে চাও, তোমার যদি মনে হয় যে তুমি স্টেট কোটাতে অন্য কোনো বেটার কলেজ পেতে পারো, যেটা তুমি অল ইন্ডিয়া কোটাতে পাচ্ছ তার থেকে, সেক্ষেত্রে সেই কাউন্সিলিংটাও তুমি অ্যাভেল করতে পারো।
এখানে আপগ্রেডেশন এই ফর্মটা তুমি ফিল আপ করার মানে হচ্ছে তুমি সেই কলেজকে এই ইনফরমেশনটা দিচ্ছ যে তুমি আরেকটু ট্রাই করছো, এবং সেখানে যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি এখানে যে অরিজিনাল ডকুমেন্টগুলো সাবমিট করবে সেগুলো তুমি ফেরত নেবে, এবং নতুন যে কলেজ সেখানে তুমি সেগুলো জমা করবে। তো এই অপশনটা কিন্তু একমাত্র রাউন্ড ওয়ানের ক্ষেত্রেই আছে। ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে তোমার যে রিফান্ডেবল ফিজটা ছিল সেইটা পরবর্তী যে নতুন কলেজ তুমি পাবে সেইখানে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মনে রাখবে, যদি তোমার মনে হচ্ছে যে তুমি স্টেট কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চাও এবং ওখানে কোনো বেটার কলেজের অপশনস আছে, সেক্ষেত্রে অবশ্যই রাউন্ড ওয়ান এআইকিউতে কলেজে ডকুমেন্ট সাবমিট করে আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করতে ভুলবে না। আশা করি বোঝাতে পারলাম, ক্লিয়ার হলো ব্যাপারটা। এর পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি পরের রাউন্ড গুলোতে কিরকম ভাবে কি হচ্ছে সেটা দেখে নেবো। আমি আগের স্লাইডে তোমাদেরকে একটা কথা বললাম যে ফ্রি এক্সিট, এবং সেখানে আরেকটা জিনিস বললাম যেটা যে তুমি ধরো এআইকিউতে থ্রু এমসিসি কাউন্সিলিং তুমি হয়তো ন্যাশনাল লেভেলে যে কলেজটা পেয়েছো তুমি এক্সপেক্ট করছো স্টেট লেভেলে তুমি তার থেকে বেটার কিছু অপশনস পেতে পারো। তো এই ক্ষেত্রে একটা জিনিস এই স্লাইডে যেটা আমি বলার চেষ্টা করছি, যে এই যে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এবং স্টেট কোটা কাউন্সিলিং এগুলো কিন্তু প্যারালালি হয় না, এগুলো সিকুয়েন্সিয়ালি হয়, এবং দুটো কাউন্সিলিং বডির কাছেই কিন্তু ইনফরমেশন থাকে যে কার কত র্যাঙ্ক এবং সে কোন কোটাতে কোন কলেজ পেয়েছে। সুতরাং এখানে আমাদের কিন্তু একটা ভালো অপশনস আছে যে এআইকিউতে প্রথমে চেক করে আমরা কাম ব্যাক করতে পারি আমাদের স্টেট কোটায়, যে যেখানে যদি আমার কোনো ভালো রেফারেন্সিয়াল কলেজ থাকতে পারে। তো এখানে এইরকম ভাবেই আমাদের এই রাউন্ড গুলো চলে। প্রথমে হচ্ছে এআইকিউ রাউন্ড ওয়ান, তারপর হচ্ছে স্টেট কোটা রাউন্ড ওয়ান, তারপরে আবার এআইকিউ রাউন্ড টু, তারপরে আবার স্টেট কোটা রাউন্ড টু, এবং লাস্টলি মপ আপ রাউন্ড এবং স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড যেটা সেটা হয়। বোঝাতে পারলাম? সুতরাং তোমরা, আবারও বলছি, যাদের মনে হচ্ছে যে স্টেটে আমার আরো বেটার কিছু কলেজ হতে পারে সেক্ষেত্রে ওখানটাকে রিজার্ভ করে রাখো। তুমি অল ইন্ডিয়ায় যে কলেজ পাচ্ছ সেটাকে রিজার্ভ করো, সেখানে কলেজে ভিজিট করে ডকুমেন্ট সাবমিট করো এবং আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করো। কাম টু দিস স্টেট কোটা কাউন্সিলিং, সেখানে দেখো যদি হয়ে যায় ওই ডকুমেন্ট উইথড্র করে নাও এবং নতুন কলেজে সাবমিট করো, কোনো অসুবিধা নেই, এবং এর জন্য কোনো এক্সট্রা ফিজ বা এক্সট্রা রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে না। বাট এমনি হ্যাঁ, যেটা তোমার এমসিসি কাউন্সিলিং এআইকিউ কাউন্সিলিং তার রেজিস্ট্রেশন প্রসেস একরকম, এবং স্টেট কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন প্রসেস এবং ফিজ আরেক রকম। তো সেটা তোমাকে করতে হবে, বাট কোনো মানি লস হওয়ার এখানে কোনো চান্স নেই যেহেতু এটা ফ্রি এক্সিট রাউন্ড। নেক্সট আমরা দেখে নিই আর কি কি রাউন্ড আছে এবং সেই রাউন্ড গুলোর কি কি স্পেশালিটি আছে বা কি কি পয়েন্ট টু বি নোটেড আছে সেগুলো আমরা দেখে নেবো, কেমন? এবার আমরা দেখবো রাউন্ড টু, সিট অ্যালটমেন্ট এবং রিপোর্টিং টু দ্য কলেজ, এই প্রসেস গুলো কি। তো আগে আমি যেটা বললাম সেখান থেকে এইটুকুনি ক্লিয়ার হয়েছে আশা করি যে কারা কারা রাউন্ড টু তে আসছে। যারা ধরো কলেজ পেয়েছো এবং যারা কলেজে গিয়ে ডকুমেন্ট সাবমিট করেছো আফটার রাউন্ড ওয়ান, এবং যারা আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করোনি, তারা আর কাউন্সিলিং তারা নিচ্ছ না, তারা সেই কলেজেই ভর্তি হচ্ছে এবং সেই কলেজেই পড়ছো। ফর এক্সাম্পল ধরো কেউ এমস দিল্লিতে পেয়েছো, অবভিয়াসলি সে আর কোনো অন্য প্রেফারেন্স তার থাকবে না, কারণ ওটাই বেস্ট কলেজ ফর এমবিবিএস এখনো পর্যন্ত। তো সেইটা তারা আর এই কাউন্সিলিং এর মধ্যে থাকছে না, তারা কলেজ পেয়ে গেছে, কলেজের সাথে বিভিন্ন ডকুমেন্ট সাবমিশন আদার প্রসিজিওর কমপ্লিট, দে আর রেডি টু স্টার্ট দ্য ক্লাস, রাইট? রাউন্ড টুতে কারা আসছে? যারা কলেজ পেয়েও কলেজে যাচ্ছে না, কলেজ লিভ করছে, যারা কলেজ পেয়েছে ডকুমেন্ট সাবমিট করেছে এবং আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করেছে তারা, যাদের কোনো সিট অ্যালটমেন্ট হয়নি তারা। এবার এর জন্য কোনো রকম কোনো নতুন রেজিস্ট্রেশন বা ফি প্রয়োজন নেই, যেটা তোমরা প্রথমে করেছিলে এবং সেই পাসওয়ার্ড দিয়ে সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমরা লগ ইন করতে পারো।
এবার এখানেও সেম কেস হতে পারে। সেম কেস মানে আমি কি বোঝাতে চাইছি, একটা অপশন যারা কলেজ পাচ্ছ এবং কলেজ লিভ করছো, কলেজ পাচ্ছ অ্যাজ পার প্রেফারেন্স, কলেজ পাচ্ছ কিন্তু প্রেফারেন্স অনুযায়ী নয়, এবং নো সিট অ্যালোকেটেড। তো নো সিট অ্যালোকেটেড যারা, তারা অটোমেটিক্যালি মপ আপ রাউন্ডে চলে যাবে, কোনো অসুবিধা নেই। যারা কলেজ পাচ্ছ অ্যাজ পার প্রেফারেন্স, তারা আগে যেটা বললাম যে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হবে ফিজিক্যালি ভিজিট করে, এবং বাকি যে অ্যাডমিশন প্রসিজিয়ার্স আছে সেগুলো ফলো করতে হবে কলেজে, সেটা হয়ে গেল। তাদেরকেও আমি আলাদা করে রাখছি। তো যারা সিট অ্যালোকেট যাদের হচ্ছে না তারা, এবং যারা কলেজ পাচ্ছ অ্যাজ পার প্রেফারেন্স, এই দুটো দিক গেল। এবার দুটো অপশনস হচ্ছে, কারোর কলেজ পাচ্ছ কিন্তু প্রেফারেন্স অনুযায়ী পাচ্ছ না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যারা কলেজ পাচ্ছ কিন্তু কলেজে যাচ্ছ না, মানে তারা আরো দেখতে চাইছে। এই দুটো নিয়ে আরো ডিসকাস করবো, দেখতে থাকো। সেকেন্ড রাউন্ডে যারা কলেজ পাচ্ছ বাট অ্যাজ পার প্রেফারেন্স নয়, সেক্ষেত্রে এই রাউন্ডে কিন্তু কোনো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করার জায়গা নেই। এটা কিন্তু কোনো ফ্রি এক্সিট রাউন্ড নয়। সুতরাং এখানে তুমি যদি কলেজ প্রেফারেন্স অনুযায়ী না পাও, সেক্ষেত্রে তোমাকে কলেজে যেতে হবে এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে। অর এলস তুমি যদি কলেজ লিভ করো, সেক্ষেত্রে তুমি লিভ করতে পারো। যারা কলেজ পেয়েও যাচ্ছ না, মানে ফিজিক্যালি ভিজিট করছো না, কোনো ডকুমেন্ট জমা দিচ্ছ না, সেক্ষেত্রে আর কোনো রিফান্ড তোমাদের করা হবে না। মানে যেটা তোমার রিফান্ডেবল অ্যামাউন্ট ছিল 10,000 বা 5,000, আর ডিমড ইউনিভার্সিটির জন্য 2 লাখ টাকা, সেই অ্যামাউন্টটা আর রিফান্ড হবে না। সেক্ষেত্রে তোমরা যদি মপ আপ রাউন্ডে যেতে চাও, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং সমস্ত ফিস তোমাদের আবার দিতে হবে। বোঝা গেল? যারা কলেজ পেয়ে কলেজে যাচ্ছ না, সেক্ষেত্রে তোমাদের মপ আপ রাউন্ডে যেতে গেলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবার নতুন করে ফি পেমেন্ট করতে হবে, এবং আগে যে রিফান্ডেবল অ্যামাউন্টটা ছিল সেইটা আর তোমরা ফেরত পাবে না। আর যারা কলেজ পাচ্ছ বাট প্রেফারেন্স অনুযায়ী নয় এবং কলেজে গিয়ে ডকুমেন্ট সাবমিট করছো, আর কোনো আপডেটেশন ফর্ম ফিল আপ করা যাবে না। ভেরি ভেরি কশাস অ্যাবাউট দ্যাট। এবং তোমরা যদি সেটা করো, সেক্ষেত্রে হয়তো আউট অফ দ্য প্রসেস, কাউন্সিলিং প্রসেস হয়ে যেতে পারো। তো ভালো করে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আশা করি তোমাদের অন্যান্য যারা টিচার্স আছে বা তারাও হয়তো ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার করেছে, বাট আরো কোনো ডাউট থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো, আমরা আরো ভালো করে তোমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবো। চলো এবার দেখে নিই নেক্সটটা কি, মপ আপ রাউন্ডটা কি বলছে। তো মপ আপ রাউন্ডেও তোমরা মোটামুটি চয়েস ফিলিং একই রকম ভাবে করছো, প্রেফারেন্স অনুযায়ী যে যে কলেজগুলো অ্যাভেলেবেল থাকছে তারা সেগুলোকে তোমরা সাজিয়ে নিচ্ছ এবং লক করছো। তারপরে আবার একইভাবে 4 রকম সিনারিও হতে পারে। কোনো সিট অ্যালোকেট হলো না, সেক্ষেত্রে তুমি আবার স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে চলে যাবে অটোমেটিক্যালি। কলেজ পেলে বাট প্রেফারেন্স অনুযায়ী নয়, সেক্ষেত্রে তোমার এখানে কোনো চয়েস নেই, আইদার ইউ উইল বি আউট অফ দ্য প্রসেস অফ কাউন্সিলিং or you have to go to that college and complete the documentation part. কলেজ প্রেফারেন্স অনুযায়ী পেলে সেক্ষেত্রে তো কোনো ব্যাপার না, যা যা আগে বললাম, ফিজিক্যালি কলেজে ভিজিট করতে হবে, ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং অ্যাডমিশন প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। কলেজ পেয়েছো বাট যেতে চাইছো না, তুমি স্কিপ করতে চাইছো, ইউ আর আউট অফ দ্য কাউন্সিলিং প্রসেস। তো এই রাউন্ডটা মেনলি কিন্তু এলিমিনেশন রাউন্ড। তুমি আইদার কলেজ পাচ্ছ, প্রেফারেন্সিয়াল হোক বা নন প্রেফারেন্সিয়াল, তুমি কলেজে যাও এবং সাবমিট করো সমস্ত ডকুমেন্ট এবং অ্যাডমিশন প্রসেস ফুলফিল করো, আদারওয়াইজ ইউ উইল বি আউট অফ দ্য কাউন্সিলিং প্রসেস। এবং যদি সিট অ্যালোকেট না হয়, সেক্ষেত্রে তুমি স্টে ভ্যাকেন্সি রাউন্ডে চলে যাবে। তো স্টে ভ্যাকেন্সি রাউন্ড কিন্তু একটা অফলাইন প্রসেস, সেটা নিয়ে আমরা দেখছি কি 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 সেখানে হয়। তো স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যেটা, বিভিন্ন ডিমড ইউনিভার্সিটি যাদের ধরো কিছু সিট ফাঁকা আছে তারা কন্ট্যাক্ট করবে এবং সেই সমস্ত কলেজে তোমরা যদি ইন্টারেস্টেড হও, সেখানে গিয়ে তাদের সাথে অফলাইন ডিসকাশন করে
যে প্রসেস আছে ডকুমেন্ট সাবমিশন অ্যান্ড আদার প্রসিজিওর ফর অ্যাডমিশন, সেটা তোমাদের প্রসিড করতে হবে। আর যদি তোমরা স্কিপ করতে চাও, তোমাদের মনে হচ্ছে যে না এইবার নিট আর তোমরা কোনো কলেজ নেবে না, নেক্সট ইয়ারের জন্য ট্রাই করবে, ইটস আপ টু ইউ। তো এই হলো মোটামুটি কাউন্সিলিং এর বিভিন্ন স্টেপস এবং বিভিন্ন রাউন্ড। আরো কিছু ইনফরমেশন আমরা দেখে নিই আজকে শেষ করার আগে, তো পুরোটা বাকিটাও দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই স্লাইডে আমরা দেখে নেব ইন্ডিয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু টপ মেডিকেল কলেজেস। তো প্রথমেই যেটা ইন্ডিয়া নিয়ে বলছি, অল ওভার ইন্ডিয়া বেসিসে এইমস দিল্লি র্যাঙ্ক 1, এবং এরপরে বিভিন্ন কলেজ রয়েছে যেরকম পিজিআই এমিআর চণ্ডীগড়, সিএমসি ভেলোর, নিমহ্যান্স ব্যাঙ্গালোর, জিপমার পন্ডিচেরি, এসজিপিজি আইএমএস লখনৌ, কোয়েম্বাটুরের রয়েছে অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, বানারস হিন্দু ইউনিভার্সিটি রয়েছে, কেএমসি মণিপাল রয়েছে। তো এগুলো জাস্ট কয়েকটা আমি লিস্ট দিয়েছি টপ মেডিকেল কলেজেস ইন ইন্ডিয়া। তো ওয়েস্ট বেঙ্গলেরও গুলো দেখে নিই। কলকাতা মেডিকেল কলেজ, আইপিজিএমইআর, আরজি কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এনআরএস, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ, এছাড়াও আরো বিভিন্ন কলেজ আছে। তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের টোটাল 34 খানা কলেজেস আছে এইবার, এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি। তো স্টেট কাউন্সিলিং নিয়ে আমি একটা আলাদাই ভিডিও করেছি, এবং সেখানে আমরা আরো ডিটেলসে বিভিন্ন জিনিসগুলো দেখব। এবং আজকে শেষ করার আগে লাস্টলি যেটা বলছি, সন্দেশ ফুডে একটা অ্যাপ আছে, SANDES, এবং তার লোগোটাও আমি দিয়েছি। এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে রেজিস্টার করে রাখো, যেখানে তোমরা বিভিন্ন কাউন্সিলিং এর খবর পাবে, কবে কাউন্সিলিং স্টার্ট হচ্ছে, কোন রাউন্ড কবে কি হচ্ছে, তারপরে নেক্সট রাউন্ডটা কবে শুরু হবে, সিট অ্যালটমেন্টের রেজাল্ট কবে বেরোবে, বিভিন্ন ইনফরমেশন তোমরা এই অ্যাপটায় পাবে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই অ্যাপ। তো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং বিভিন্ন কাউন্সিলিং এর ব্যাপারে ইনফরমেশনে আপডেট থাকতে পারো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, আরো বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, লাইক করো, এবং তোমাদের যদি এই কাউন্সিলিং এর ব্যাপারে কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন্স থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাদের লিখে জানাও। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল আইডি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের মনে হয় পেইড কাউন্সিলিং তোমাদের প্রয়োজন ফর নিট অর জয়েন্ট এন্ট্রান্স অর WBJEE, সেগুলো আমরা এবার থেকে প্রোভাইড করছি। আমাদের সাথে আরো আরো বেশি করে যোগাযোগ করো এবং দেখো আমরা তোমাদেরকে কতটা হেল্প করতে পারি এই সমস্ত কাউন্সিলিং বা অন্যান্য বিষয়ে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল। গুড বাই।